বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একাদশ শ্রেণী মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের 5 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের লেকচারের আলোচ্য সূচি হচ্ছে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এই টপিকটা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ পড়ালেখা ছাড়াও এই টপিকটার প্রতি আগ্রহ সবারই আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই লেকচার শুরুতে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, তারপর আমরা মূল আলোচনায় ফিরে আসব। চলো আমরা একটু ভিডিও ক্লিপটা একটু দেখে নিই।
তো প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকে এই ভিডিও ক্লিপস? দেখো, এই ভিডিও ক্লিপস তোমাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, একটা বিষয় আমরা শোনার পর যতটুকু বুঝতে পারি, ওই বিষয়টা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা কি হয়, আর একটু সহজ হয়, আমরা একটু সহজভাবে বিষয়টা বুঝতে পারি। দেখো, ভিডিও ক্লিপসের মধ্যে আমরা যেটা দেখলাম যে কৃত্রিম উপগ্রহ নিয়ে বিজ্ঞানীদের অনেক আগ থেকেই কি ছিল, অনেক চেষ্টা ছিল যে কৃত্রিম উপগ্রহ কিভাবে তৈরি করবে আর কিভাবে এগুলোকে মহাশূন্যে পাঠাবে। তা আমরা জানি যে 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা স্পুটনক 1 নামক একটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠায়। একই বছর নভেম্বরে তারা আরো একটি কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2 নামক ওই কৃত্রিম উপগ্রহটি তারা কোথায় পাঠায়? মহাশূন্যে পাঠায়। তারপরে আরো অনেক দেশই কি করে কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠাতে সক্ষম হয়। তার মধ্যে বস্টক 1 ছিল মনুষ্যবাহী কৃত্রিম উপগ্রহ। এই বস্টক 1-এ করেই সোভিয়েত ইউনিয়নের একজন বিজ্ঞানী ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল তিনি মহাশূন্যে গিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসেন। দেখো, কৃত্রিম উপগ্রহ বলতে আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে একটা অর্থাৎ মহাশূন্য যান, যা পৃথিবীকে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে কি করে আবর্তন করতে পারে। আর এই কৃত্রিম উপগ্রহের মধ্যে দুটি সোলার প্যানেল থাকে। এই সোলার প্যানেলগুলো মূলত এই কৃত্রিম উপগ্রহের মধ্যে শক্তি উৎপাদন করতে সাহায্য করে। আর আমরা এখন দেখি কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে আসলে এই মহাশূন্যে পাঠানো হয়। প্রথমে এদেরকে রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা আমাদের তৈরিকৃত একটি মহাকাশ যান, যেখানে রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহটাকে কি করা হয়? পাঠানো হয়। তাহলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি করে? এই কৃত্রিম উপগ্রহকে একটি নির্দিষ্ট অরবিট প্রদান করে এবং পৃথিবীর কেন্দ্র থেকে একটা সুনির্দিষ্ট দূরত্ব এই কৃত্রিম উপগ্রহকে প্রদান করা হয় এবং এক একটা নির্দিষ্ট ব্যাগও তাদেরকে প্রদান করা হয়। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত কৃত্রিম উপগ্রহকে একটি নির্দিষ্ট কক্ষপথ প্রদান করে এবং পৃথিবীর কেন্দ্র থেকে এক একটা নির্দিষ্ট দূরত্ব প্রদান করে এবং তাদেরকে এক একটা ব্যাগ প্রদান করে। দেখো, আমরা এই চিত্রটাতে যেটা দেখতেছি যে এখানে এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে কত? এইচ। আমরা জানি যে পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, তাহলে কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহ পর্যন্ত দূরত্ব হবে আর প্লাস এইচ। তাহলে এখন আমরা দেখব এই কৃত্রিম উপগ্রহের উপর কি কি ধরনের বল এখানে কাজ করে। দেখো, প্রথমে আমরা এই যে আমাদের এই কৃত্রিম উপগ্রহটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ সীমার মধ্যে এই কৃত্রিম উপগ্রহটা অবস্থিত। তাহলে দেখো, কৃত্রিম উপগ্রহটা যেহেতু পৃথিবীর মধ্যাকর্ষণ সীমার মধ্যে অবস্থিত, তাহলে নিশ্চয় এই কৃত্রিম উপগ্রহের উপর একটি পৃথিবী এবং কৃত্রিম উপগ্রহের মধ্যে এক ধরনের বল, অর্থাৎ এক ধরনের আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ কৃত্রিম উপগ্রহকে পৃথিবী ওই যে মধ্যাকর্ষণ বলের কারণে বা অভিকর্ষ বলের কারণে তার নিজের দিকে কি করতে চাইবে? আকর্ষণ করতে চাইবে। সেক্ষেত্রে এখানে এক ধরনের গ্রাভিটেশনাল ফোর্স কাজ করবে কোথায়? পৃথিবী পৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এই গ্রাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা কি একটু দেখি আমরা। জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। আর মানে ব্যাসার্ধ, আর এখানে ব্যাসার্ধ হবে কত? আর প্লাস এইচ, অর্থাৎ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে আমাদের এই ফর্মুলাতে জিটা হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক, আর ক্যাপিটাল এমটা হচ্ছে কি? পৃথিবীর ভর, এটা তো আমরা আগে থেকে জানি। আর এই স্মল এমটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর, আর এখানে দূরত্ব হচ্ছে কত? আর প্লাস এইচ। তাহলে আমরা কি দেখলাম যে একটা বল পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, যেটা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন দেখো, আমরা জানি যে
একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার উপর একটি কি কেন্দ্র বিমুখী বল কাজ করে। তো এখানে কেন্দ্র বিমুখী বলটা কাজ করবে কোন দিকে? বৃত্তের বাইরের দিকে। তাহলে কেন্দ্র বিমুখী বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স না? তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালুটা হচ্ছে কি mv²/r। আর হচ্ছে কত এখানে? r প্লাস s। তাহলে দেখো এখানে এই mটা হচ্ছে কিসের ভর? এটা কৃত্রিম উপগ্রহের ভর। আর এই বিটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহের বেগ। এখন দেখো বিটা মূলত একটা রৈখিক বেগ, ঠিক না? কারণ বিটা মূলত হচ্ছে রৈখিক বেগ। তাহলে এখানে যে কোনো স্থানে রৈখিক বেগ যদি আমরা ধরো সাপোজ এই জায়গায় রৈখিক বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা কি করব? একটা রেখা কল্পনা করব। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই অবস্থানের জন্য রৈখিক বেগ। তাহলে এখানে বিটা হচ্ছে রৈখিক বেগ আর আর প্লাস এস হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছে এই কৃত্রিম উপগ্রহের উপর? দুইটা বল, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করে দেখো, এখানে এই কৃত্রিম উপগ্রহের উপর যদি গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি বেশি হয় তখন কি ঘটবে? দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি হয় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের সাথে যদি আকর্ষণটা বেশি হয় তখন এই কৃত্রিম উপগ্রহটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কোথায় চলে আসবে? পৃথিবী পৃষ্ঠে চলে আসবে। তখন কিন্তু এই কৃত্রিম উপগ্রহটা আর মহাশূন্যে আবর্তন করতে পারবে না। আবার দেখো ঠিক উল্টাটা যদি হয়, অর্থাৎ এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি বেশি হয় তখন কি হবে? দেখো এই সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বেশি হয় সেক্ষেত্রে এই কৃত্রিম উপগ্রহটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কোথায় চলে যাবে? পৃথিবীর কক্ষপথের অর্থাৎ পৃথিবীর অরবিটের বাইরে চলে যাবে। তাহলে কিন্তু তখনও কিন্তু এই কৃত্রিম উপগ্রহটা আর পৃথিবীর অরবিটের মধ্যে ঘুরতে বা পৃথিবীকে আবর্তন করতে পারবে না। তাহলে দেখো কৃত্রিম উপগ্রহটা এই নির্দিষ্ট অরবিটে ঘুরতে গেলে সেক্ষেত্রে কি হতে হবে? সেক্ষেত্রে এই সেন্ট্রিফিউগাল ফোর্স আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ এই দুইটা বল যদি সমান থাকে তখনই কিন্তু এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর কক্ষপথ দিয়ে আবর্তন করতে পারবে। তাহলে আমরা এখানে কি দেখতেছি যে কৃত্রিম উপগ্রহটা যদি ঘুরতে হয় আবর্তন করতে হয় তাহলে এই দুইটা বল কি থাকতে হবে? সাম্যাবস্থায় থাকতে হবে। অর্থাৎ Fc ইকুয়াল Fg হতে হবে। অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি mv²/r প্লাস s ইকুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা কি? g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r প্লাস s হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা চাইলে কি বের করতে পারি? দেখো আমরা এখান থেকে এই রৈখিক বেগটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে একটু দেখি আমরা। দেখো এখানেও স্মল m আছে, এখানেও কি আছে? স্মল m আছে। তাহলে স্মল m আর স্মল m কি যাবে? বাদ যাবে। আর এখানেও r প্লাস s আছে, এখানেও r প্লাস s আছে। তাহলে কি থাকে? দেখো এখানে থাকে b স্কয়ার ইকুয়াল এখানে থাকবে g ক্যাপিটাল M ডিভাইডেড বাই r প্লাস s। তাহলে আমরা b সমান কি পাই? তাহলে b ইকুয়াল আমরা পাবো √g ক্যাপিটাল M r প্লাস s। তাহলে এটা দেখো এটা একটা ফর্মুলা, এটা একটা কি ফর্মুলা? কিসের ফর্মুলা? কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের ফর্মুলা। আবার দেখো আবার আমরা এটাও তো জানি যে b ইকুয়াল ওমেগা ইনটু ব্যাসার্ধ, ওমেগা ইনটু ব্যাসার্ধ। তাহলে এখানে এই ওমেগাটা কি? এই ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। ওমেগাটা এখানে হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ আর ব্যাসার্ধ হচ্ছে কোনটা? ওই যে আমাদের r প্লাস s। আবার দেখো কৌণিক বেগ সমান আমরা কি জানতাম? যে 2 পাই ডিভাইডেড বাই t ইনটু ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত এখানে? r প্লাস s। দেখো এখানে t টা কি? t টা হচ্ছে মূলত পর্যায়কাল। t টা হচ্ছে কি? পর্যায়কাল। আর কিসের পর্যায়কাল এটা? এটা হচ্ছে এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। পর্যায়কাল বলতে আমরা কি বুঝি? দেখো ধরো এই কৃত্রিম উপগ্রহটা এই বিন্দু থেকে শুরু করে আবার পুনরায় এই বিন্দুতে ফিরে আসতে
যে সময় লাগে সেটাই হচ্ছে কি আমার পর্যায়কাল। তাহলে এই টিটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তাহলে এখান থেকে আমরা দেখো এটাও কিন্তু একটা রৈখিক বেগের ফর্মুলা। তাহলে এটাও রৈখিক বেগের ফর্মুলা, এটাও রৈখিক বেগের ফর্মুলা। তারপর দেখো আমরা একটা কাজ করতে পারি এখানে। দেখো বি সমান এটা আবার বি সমান এটা, তাহলে এই দুটাকে আমরা কি ধরতে পারি? ইকুয়াল ধরতে পারি না? এই দুটাকে যদি আমরা ইকুয়াল হিসেবে নিই তাহলে কি পাবো দেখো। তাহলে দেখো আমরা এটা আর এটা যদি ইকুয়াল হিসেবে ধরি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 পাই ডিভাইড বাই টি ইকুয়াল, সরি 2 পাই ডিভাইড বাই টি, আমরা এখানে লিখি আর প্লাস এইচ ইকুয়াল কি লিখতে পারি? রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো এখান থেকে আমরা চাইলে টি মান অর্থাৎ কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা আমরা চাইলে কি করতে পারবো? বের করতে পারবো। তার আগে একটু দেখি আমরা। দেখো আমরা এখানে যে ফর্মুলাগুলো পাচ্ছি সেটা হচ্ছে দেখো বির একটা ফর্মুলা হচ্ছে কি রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ না, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি বি এর যে 2 পাই ডিভাইড বাই টি আর প্লাস এইচ, দুটো ফর্মুলা আমরা পেলাম। তাহলে দেখো এখানে আমরা কাজটা করি। তাহলে এখান থেকে আমরা চাইলে কি বের করতে পারি? দেখো আমরা চাইলে পর্যায়কালটা বের করতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু রুট আছে আমরা উপর দিকে কি করব? বর্গ করব। বর্গ করলে আমাদের কি থাকে? এখানে হবে কত দেখো 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার, আর এখানে হচ্ছে কত টি স্কয়ার। তাহলে এখানে উপর দিকে বর্গ করলে এখানে স্কয়ার রুটে কাটা গেলে আর কি থাকে? জি ক্যাপিটাল এম আর প্লাস এইচ। এখন দেখো এখন আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? পর্যায়কাল অর্থাৎ কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা আমরা বের করব। সেক্ষেত্রে দেখো আমরা যদি আর আর গুণ করি তাহলে জি ক্যাপিটাল এম টি স্কয়ার ইকুয়াল, এটা গুণ করা তাহলে কি থাকে 4 পাই স্কয়ার, তাহলে এটা গুণ করলে আমরা পাবো আর প্লাস এস হোল কিউব। তাহলে এখন দেখো বা টি স্কয়ার ইকুয়াল কি দাঁড়াচ্ছে 4 পাই স্কয়ার আর প্লাস এস হোল কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম। তাহলে আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারি যে টি ইকুয়াল কি হবে রুট ওভার 4, বা আমরা চাইলে দেখো একটু কম এক লাইন কম লিখে আমরা, আচ্ছা এটার উপর যদি আমরা রুট করি তাহলে 4 এর রুট হবে কত 2, আর পাই স্কয়ারের উপর যদি রুট হয় তাহলে কি হবে? স্কয়ার রুটে কাটে লাভ থাকবে কত পাই। তাহলে এখানে পাচ্ছি 2 পাই, আর এখানে কি থাকবে রুট করলে আর প্লাস এস হোল কিউব, আর এখানে হবে কত জি ক্যাপিটাল এম। তাহলে দেখো এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা? আমরা 3 নং সমীকরণ দিই। এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল অর্থাৎ আবর্তনকালের ফর্মুলা 2 পাই রুট ওভার আর প্লাস এস হোল কিউব ডিভাইড বাই জি এম। তাহলে এখানে তো আমরা সবাই জানি যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আর প্লাস এস হচ্ছে কি কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব। তো এখানে আমরা আরেকটা ফর্মুলা পাইলাম টি সমান 2 পাই রুট ওভার আর প্লাস এস হোল কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম। দেখো তাহলে আমরা এখান থেকে এই যে রৈখিক বেগটা কিভাবে বের করতে তার ফর্মুলাগুলো জানলাম। আবার এখানে এই কৃত্রিম উপগ্রহটা একবার ঘুরে আসছে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, আর পর্যায়কালের ফর্মুলাটা আমরা বের করলাম। এখন আমরা চাইলে কিন্তু কি করতে পারি দেখো এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায়, অর্থাৎ উচ্চতার ফর্মুলাটা আমরা কি করতে পারি চাইলে বের করতে পারি। এখন দেখি আমরা উচ্চতার ফর্মুলাটা কিভাবে বের করতে হয়। আমরা এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই লাইনটা থেকে উচ্চতার ফর্মুলাটা বের করব। তাহলে আমাদের এখানে কি আছে টি স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার আর প্লাস এস হোল কিউব ডিভাইডেড বাই জি ক্যাপিটাল এম। দেখো আমরা যদি এখন এইচ এর ফর্মুলাটা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি 4 পাই স্কয়ার আর প্লাস এস
হোল কিউব আর ইকুয়াল হচ্ছে কি জি ক্যাপিটাল এম টি স্কয়ার। আমরা কি করলাম আর আর গুণ করলাম। তারপর আমরা কি করব দেখো, আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে আর প্লাস এস হোল কিউব ডিভাইড বাই আমরা কি লিখবো জি ক্যাপিটাল এম টি স্কয়ার ডিভাইড বাই কত 4 পাই স্কয়ার। তাহলে দেখো এখানে এখানে কি আছে রুট ওভার, এখানে কি আছে পাওয়ার 3 না, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, দেখো তো জি ক্যাপিটাল এম টি স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার, এখানে হবে কত 1/3। তাহলে এখন আর কি থাকে দেখো, সুতরাং h সমান আমরা কি লিখতে পারবো জি ক্যাপিটাল এম টি স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার রুট ওভার 1/3। আর এখানে দেখো এই আটটা এখানে চলে আসলে কি যাবে মাইনাস আর। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটা কতটুকু উঁচুতে আছে সেটার ফর্মুলা হচ্ছে এটা, s ইকুয়াল জি ক্যাপিটাল এম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার পাওয়ার কত হবে 1/3 মাইনাস আর। তাহলে দেখো এখান থেকে আমরা কয়টা ফর্মুলা পেলাম, মূলত তিনটা ফর্মুলা না, যে রৈখিক বেগ আর হচ্ছে পর্যায়কাল বা আবর্তনকাল আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে এই তিনটা ফর্মুলা আমরা এখান থেকে বের করতে পারলাম। এখন দেখো আমরা চাইলে কিন্তু কি করতে পারি, দেখো আমরা এই মানগুলো বের করে দেখাতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, উচ্চতা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এই কৃত্রিম উপগ্রহ কতটুকু উচ্চতা আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগে দেখো তো, আমাদের লাগে কি মহাকর্ষীয় ধ্রুবক জি মান, সেটা তো আমাদের মুখস্থ, আর এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, সেটাও আমাদের জানা আছে, আর এখানে টিটা হচ্ছে আবর্তন কাল। দেখো আমরা যদি এখান থেকে যদি এস এর মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে টির মানটা, টিটা হচ্ছে আবর্তন কাল ঠিক না। আমরা যদি ভূস্থির উপগ্রহ যদি চিন্তা করি, ভূস্থির উপগ্রহ, এখন ভূস্থির উপগ্রহ একটা ব্যাখ্যা আছে দেখো, ভূস্থির উপগ্রহ হচ্ছে কি, ধরো আমরা এখান থেকে যেই গ্রহগুলোকে দেখি স্থির ওটা হচ্ছে কি ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহের একটা শর্ত হচ্ছে যে পৃথিবীর আবর্তন কাল এবং এই কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল দুটেই সমান, সেই হিসাবে কিন্তু আমরা চাইলে এখানে উচ্চতাটা বের করতে পারি। দেখো আমাদের কি কি জানা আছে, আমাদের জানা আছে ধরো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত জানা আছে 6.67 ইনটু 10 ইনভার্স 11, একক হচ্ছে কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর কি জানা আছে, আমাদের পৃথিবীর ভর জানা আছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম সমান কত 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি। তারপর আমাদের কি লাগবে দেখো, ওই যে আর পৃথিবীর ব্যাসার্ধ সেটা আমাদের জানা আছে, আর মান কত 6 ইনটু 10 টু দি পাওয়ার 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে এই তিনটা মান আমাদের জানা আছে। আর তাহলে টির মানটা যদি আমরা এভাবে ধরি তাহলে এখানে টির মানটা কত হবে 24। যদি আমরা কি করি ভূস্থির উপগ্রহ চিন্তা করি, এই কৃত্রিম উপগ্রহটা যদি ভূস্থির চিন্তা করি তাহলে টির মান হবে কত 24 আওয়ার, যেটাকে আমাদের কি করতে হবে এসআই একক কি সেকেন্ড, সেকেন্ডে নিয়ে যেতে হবে, অর্থাৎ 24 ইনটু 60, ঘন্টা কি মিনিট, মিনিটকে আবার সেকেন্ড। তাহলে এই মানগুলো আমাদের ধরো জানা আছে, তাহলে আমরা কি করতে পারবো এখন এইচ এর মানটা চাইলে বের করতে পারবো। দেখো তাহলে এইচ সমান কি, এইচ সমান হচ্ছে আমাদের যে জি ক্যাপিটাল এম টি স্কয়ার ডিভাইড বাই কত 4 পাই স্কয়ার, উপরে আছে কত 1/3 মাইনাস আর। এখন তুমি এখানে মানগুলো বসে দাও, তাহলে জি মান কত হবে, জি মান হচ্ছে কত 6.67 ইনটু 10 টু দি পাওয়ার 11 ইনটু এম এর মান বসাও 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ইনটু টি এর মান আমরা একসাথে ক্যালকুলেট করে ফেলবো এত। তারপর এখানে আছে কত 4 পাই মান কত 3.14 হোল স্কয়ার।
তাহলে এটার উপর কি আছে আবার 1/3 মাইনাস হচ্ছে এখানে কিসের মান, আর এর মান, আর এর মান হচ্ছে কত 6 ইনটু 4 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, আমরা একটু দেখি মানটা কত আসে আমাদের। 6.67 ইনটু 10 ইনভার্স 11 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 ইনটু 60 স্কয়ার ভাগ হচ্ছে অর্থাৎ উপরে কত আছে ওটা আবার 1/3। তাহলে এখান থেকে আমরা কি বাদ দিব, এখানে আর এর মান অর্থাৎ 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 এই মানটা আমরা বিয়োগ করে দিই 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 7। আমরা এখানে পাচ্ছি কত 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 7। আমরা এখানে যতগুলো মান লিখছি সবগুলো কি এককে, এস এককে না, তাহলে এটা হবে কি মিটার। আমরা চাইলে এটা যদি কিলোমিটার যদি লিখি তাহলে কত হবে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে 3 না 10 টু দি পাওয়ার কত হবে এখানে 4 হবে না, এর একাতে ভাগ করলে 10 টু দি পাওয়ার হবে 4 এত কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই মানটা আমরা চাইলে কি করতে পারি এখানে এভাবে বের করতে পারি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার, ঠিক না। এখন দেখো আমরা চাইলে কি করতে পারি পর্যায়কালের মানটা আমরা বের করতে পারি, কারণ আমাদের এখানে দেখো আর এর মান আমাদের জানা আছে। এখন এইচ এর এই মানটা যদি আমরা বসাই সেক্ষেত্রে আমরা ভূস্থির উপগ্রহের কি বের করতে পারবো, পর্যায়কালটাও বের করতে পারবো। তারপর জিটা আমাদের জানা আছে, ক্যাপিটাল এমটা আমাদের জানা আছে। আবার দেখো এই পর্যায়কাল বের করার পর আমরা চাইলে কি করতে পারবো, আমরা চাইলে রৈখিক বেগের মানটাও বের করতে পারবো, কারণ এই পর্যায়কাল অর্থাৎ টি মানটা যদি আমরা এখানে বসাই আর আমাদের আর এর মানটাও জানা আছে আর এস এর মান হবে কোনটা এই মানটা, তাহলে আমরা এখান থেকে রৈখিক বেগের মানটাও বের করতে পারবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা এই ক্লাস থেকে নিতে পারলাম। আর এখান থেকে আমরা কি পেলাম, কয়েকটা ফর্মুলা পেলাম। এই ফর্মুলাগুলো আমাদের সৃজনশীলের ক্ষেত্রে কাজে আসবে এবং বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে দিবে। আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো এবং এই লেকচারটা কি করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ভালো কাজ দেবে। তোমাদের যদি এই লেকচারটা যদি ভালো থাকে, ভালো হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই কি করবা, লাইক দিবা, কমেন্টসে জানাবা যে যেটা বুঝো না সেটা সম্পর্কে জানাবা এবং শেয়ার করবা যেন তোমাদের বন্ধুরা যেন এই ক্লাসটা দেখতে পারে এবং উপভোগ করতে পারে। তো আমাদের ক্লাসটা এই পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমরা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।